নমস্কার, আমি সুবিনয়। একটি অসাধারণ লেখা পেলাম বর্ষামঙ্গল ও রবীন্দ্রনাথ। কে লিখেছেন জানি না, কিন্তু আমার মনকে নাড়া দিয়ে গেল। সত্যি কথা বলতে কি, যারা রবীন্দ্র অনুরাগী তাদের প্রত্যেকেরই মনে নাড়া দিয়ে যাবে। একটু বড়, কিন্তু ধৈর্য ধরে শুনুন, আমি পাঠ করছি লেখাটা। শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, ঘন বর্ষা কি তার একাকী জীবনের অশ্রুপাত, নাকি উদযাপন? বৃষ্টির বন্দিশের আড়ালে ব্যক্তি রবীন্দ্রনাথের মেঘে মেদুর দিন যাপনের খণ্ডচিত্র। কবির বকা খেয়ে চুপটি করে দাঁড়িয়ে আছে বনমালী। বলি, চুপ করে আছিস কেন? আজ্ঞে, এই যে বলিস আমি বড় লোক, দ্বারকানাথের লাতি বলে নয়, নেকাত জোরে বড় লোক। ওদিকে কাজল মেঘের ছায়ায় ঢাকছে খোয়াই, শালবন, সাঁওতাল পল্লী। মেঘে দুকুল ছাপানো কোপাইয়ের জলে, দূরে প্রান্তরের হাওয়ার গানে, পদ্মার আদিগন্ত চরের বৃষ্টির হওয়া জুঁই স্মৃতিতে। মেঘ সিংহ সাধনের মাথায়, শান্তিনিকেতনের বাড়ির কার্নিশে। মেঘ ঢুকছে উদয়ন বাড়ির দরজা জানলা চিলেকোটার ভিতর দিয়ে কবির লেখার ঘরে। এমন মেঘজর্জর সকালে লিখতে বসে লেখার টেবিলে একটা চিরকুট দেখেই প্রিয় ভৃত্যকে ডেকে বলছেন রবীন্দ্রনাথ, বকছেন, তুই যাকে তাকে এখানে আসতে দিস কেন? আমার বুঝি অন্য কাজ নেই? আর তোর জন্য আমাকে কি শেষে ফরমাসি গান লিখতে হবে? এইবার বনমালীর একটু একটু হাসি পেয়েছে, তার যেমন স্বভাব। ঠিক করে এই বুঝি সে হেসে ফেলল। সে জানে তার বাবা মশাই একটু পরেই আবার তাকে ডাকবে, নীলমণি। তার গায়ের কুচকুচে কালো রঙের জন্য কৌতুক করে হয়তো বলবে, চল বোম্বাইতে গিয়ে থাকি এবার হতে, তোতে আমাতে, সেখানে গায়ের রং ফর্সা হয় কিনা। বাদল দিনের প্রথম কদম ফুল। মেঘের বাদল ডানার দিকে চেয়ে উদাস হলেন রবি ঠাকুর। চাপার গন্ধে ভুরভুর চারপাশ। একটু একটু করে যেন গৌড়মল্লার রাগের আলাপ বিস্তার ছড়িয়ে পড়ছে বকুল বিথি, ছাতিমতলা, শ্যামলী বাড়ির উঠোনে। কাগজের চিরকুটটা তুলে কবি পড়লেন বেহাগ কথাটা। হাতের লেখা দেখে চিনতে পারলেন, বুঝলেন ভোরবেলা বনমালীর সঙ্গে যোগসাজশ করে এ নির্ঘাত শৈলজার কাণ্ড। শৈলজারঞ্জন মজুমদার অনতি পরেই বেহাগেই গাঁথলেন বর্ষা মঙ্গলের জন্য নতুন গান। আজি তোমায় আবার চাই শোনাবারে। তার ঠিক দু একদিন আগেই জল ভরা গগনতলে বসে লিখেছেন, ওগো সাঁওতালি ছেলে, আরো একটা গান মল্লারে, বাদল দিনে প্রথম কদম ফুল। নতুন গান পেয়ে খুশি শৈলজা। সেবার শান্তিনিকেতনে বর্ষা মঙ্গলের পরিচালনার ভার পড়েছিল যে তারই হাতে। এরপরে নিত্য তিনি চিরকুট রেখে আসেন, কবি লিখে দেন নতুন নতুন বর্ষার গান। স্বরলিপি করে নেন শৈলজা। দুজনের মধ্যে রাগারাগিও চলছে। 10টি গান লেখার পর কবি ছুটি চেয়ে বলেছেন, একের পর শূন্য বসে গেল, এবার শেষ। যুক্তি খুঁজে শৈলজা বলছেন, শূন্যের কোনো মূল্যই নেই, একের পাশে অন্তত 2 বসিয়ে 1 ডজন করে দিন। ফের আসে চিরকুট। কোনোদিন লেখা কীর্তন, তো কোনোদিন বাউল, বাগেশ্রী টপ্পার অনুরোধ। জীবনের প্রান্তবেলায় কবি গাঁথলেন নানা রাগে বর্ষার গান। ইমন কল্যাণে
এসো গো, জেলে দিয়ে যাও প্রদীপখানি, মেঘমল্লারে শ্রাবণেরও গগনেরও গায়। কাপি ঠাটে আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে, হাম্মিরে স্বপ্নে আমার মনে হলো, মুলতানে শেষ গানেরই রেশ নিয়ে যাও চলে। ভৈরবীতে এসেছিলে তবু আসো নাই, খাম্বাজে এসেছিল দ্বারে তব শ্রাবণ রাতে, মল্লারে নিবিড় মেঘের ছায়ায়, বায়ুর সুরে পাগলা হাওয়ার বাদল দিনে, বাগেস্ত্রীতে সঘন গহন রাত্রি, পিলুতে ওগো তুমি পঞ্চদশী, তুমুল বাদল দিনে কবি আলাহিয়া বিলা বলে, আজি মেঘ কেটে গেছে সকাল বেলায়। এক সময় কবি কেবলই থামতে বলছেন আমাকে অন্য কাজে মন দিতে হবে, এবারে তুমি থামো, তুমি বুঝতে পারছো না, তোমার উপরে আশ্রমের অনেকেই অসন্তুষ্ট হচ্ছেন, বর্ষার মঙ্গলের দেরিও তো হয়ে যাচ্ছে। হাত জোর করেছেন শৈলজারঞ্জন, ফের বাঁধলেন রেকাব, 16 কলায় পূর্ণ করে দিন, আর চাইব না 16 কলায় পূর্ণ করে দিন। এসো শ্যামল সুন্দর, বৃষ্টি নেমেছে অঝোর ধারা, উত্তরায়ণ থেকে বৃষ্টি ভেজা শালবনের ভিতর দিয়ে দৌড়ে আসছে কবির ভৃত্য মহাদেব, নন্দলালের কলা ভবন, কিঙ্করের সাঁওতাল রমণী ছুঁয়ে ছুঁয়ে সঙ্গীত ভবন। ক্লাসে ঢুকে সে থামল, তার ভিজে তালপাতার ছাতি থেকে জল ছড়িয়ে পড়ল চতুর্দিকে। সে বলল, বাবা মশাই বলিয়েছে। গুরুদেব? সেটা রেখে উঠে দাঁড়ালেন সঙ্গীত ভবনে নতুন মাস্টারমশাই সুশীল কুমার ভঞ্জ চৌধুরী। মহাদেবের সঙ্গেই চললেন হনহনিয়ে কবির কাছে। মনে পড়ছিল দিন কয়েক আগেই কবিতাকে ডেকে বলেছিলেন, এবারে বর্ষা মঙ্গলে যন্ত্রে আমার গান না বাজিয়ে তোমার গত বাজাবে, তুমি বর্ষার কোনো রাগের গত তৈরি করো। সেই মতো গত তৈরি করে কবিকে শুনিয়েও ছিলেন। শুনেই কবি রিহার্সালের পর গতটার বোল লিখে নিয়ে ওয়েস্ট পেপার বাস্কেট থেকে তুলে নেওয়া একটা ব্রাউন খামে কবির ঘরে ঢুকেও সেটাই ভাবছিলেন সুশীল কুমার। বসো, এই নাও তোমার গান। রবীন্দ্রনাথের কথায় তার হাতে সেই ব্রাউন খামটা দেখে চমকে উঠলেন সুশীল কুমার। দেখলেন তার তৈরি সেতারের টান, তোর ঝালায় গাঁথা গত, বোলের নিচে নিচে লেখা বর্ষার নতুন একটা গান, দেশ ও মল্লারে এসো শ্যামল ও সুন্দর। পরের বারও বর্ষা মঙ্গলের আগে ডাক পড়ল সুশীল কুমারের। কবিতাকে মল্লারে গত তৈরি করতে বললেন। তৈরি হলো গৌর মল্লার, মেঘ মল্লার, মিয়াকি মল্লারের নতুন নতুন গত। গৌর মল্লারে ত্রিতালে কবি গাঁথলেন মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো গানটি। এরপরেই বিরতি। একদিন সেতারিকে ডেকে বললেন, না হে, ধার করার সুরে গান নিয়ে নানা কথা রটছে। সুশীল কুমার লিখেছেন, পাছে আমি মনে দুঃখ পাই, সেই জন্য আমাকে আশ্বাস দিয়ে বললেন, পরে সময় মতো তোমার অন্য গতগুলির গান লিখে দেবো। এখন সেই গান আর লেখা হয়নি। আমার প্রিয়ার ছায়া, 1937। সেতারি সুশীল কুমারের গতে এসো শ্যামল ও সুন্দর লিখছেন। সেবারই শান্তিনিকেতন আশ্রমে শেষ মুহূর্তে স্থগিত হয়ে গেল বর্ষা মঙ্গল। ঠিক ছিল পিয়ারসন পল্লীর সাঁওতাল গ্রামে হলকর্ষণ উৎসবের পরদিন অনুষ্ঠান হবে। সেই রাতে মারা গেল আশ্রমের অধ্যাপক নিত্যানন্দ বিনোদ গোস্বামীর একমাত্র ছেলে। দিন কয়েক পরে অনুষ্ঠান হলো কলকাতায়, মানিকতলার মোড়ে ছায়া রঙ্গমঞ্চে, 4 ও 5 সেপ্টেম্বর। ছায়ার জন্য কবি নতুন করে বাদলের গান গাঁথলেন। শ্রাবণ আকাশে ওই দিয়েছে পাতি, আমি তখন ছিলেম মগন, আজি পল্লী বালিকা অলকগুচ্ছ, আমার যে দিন ভেসে গেছে এবং মধুগন্ধে ভরা। লিখলেন, বর্ষার অনুষঙ্গ আছে এমন অনেক গানও। চিনিলে না আমাকে কি, আজি গধূলি লগনে এই বাদল গগনে, গধূলি গগনে মেঘে ঢেকেছিল তারা, আমার প্রাণের মাঝে সুধা আছে।
বোলপুর থেকে এসেছিলেন গানের ইন্দুলেখা ঘোষ, কণিকা মুখোপাধ্যায়, অমলা বসু, উমা বসু, নৃত্যে মনিকা দেশাই, শান্তিদেব ঘোষ, শৈলজা রঞ্জন মজুমদার প্রমুখ। শান্তিনিকেতন ও কলকাতার দলকে একসঙ্গে বসিয়ে রিহার্সাল করাতেন কবি। নাম দিয়েছিলেন মিলিত বর্ষামঙ্গল। তার কাছে বসা নিয়ে দু জায়গায় মেয়েদের মধ্যে শুরু হয় তুমুল রেষারেষি। শৈলজা রঞ্জন লিখছেন, সে মহড়ায় কলকাতার মেয়েরা বেশ পরিপাটি করে সাজগোজ করে আসত, কানের দুলের সঙ্গে শাড়ি, ব্লাউজের ও চপ্পলের রং মিলিয়ে সাজগোজ করে এসে গুরুদেবের পায়ের কাছটিতে বসে বেশ আসর জমাতো। গানের ফাঁকে ফাঁকে গুরুদেবের সঙ্গে তাদের বেশ মজার মজার কথাও চলতো। আর আমার সঙ্গে শান্তিনিকেতনের মেয়ে তিনটে হাত পৌড়ে শাড়ি পরে কোণঠাসা হয়ে পেছনের সারিতে বসে গান অভ্যাস করত। রোজ রাতে খেতে বসে মোহর ইন্দুদের কাছে কলকাতার মেয়েদের স্বভাবের কথা তুলতেন শৈলজা, আর তাতেই জ্বলে উঠতেন তারা। কেউ হয়তো বলতেন, এখানে গুরুদেব তো আমাদের চোখেই দেখতে পান না, কলকাতার মেয়েগুলোকে নিয়েই পড়েছেন, আমরা যেন তার কেউ নই। কেউ বলছেন, আমরা কিছুতেই সাজগোজ করব না, আমরা শান্তিনিকেতনের মেয়ে, গুরুদেব ফিরে আসুন দেখে নেব, কথা বলবো না, মুখ ফিরিয়ে থাকবো, দেখবো কাদের নিয়ে গান করান। যেদিন অনুষ্ঠান তার কয়েক ঘন্টা আগেই কবি লিখলেন নতুন একটি বর্ষার গান। এমন অভিজ্ঞতায় এসরাচের অধ্যাপক অশেষ বন্দ্যোপাধ্যায় একরকম আতঙ্কেই থাকতেন। স্মৃতি থেকে কবির ঘনিষ্ঠ পরিকর সুধীরচন্দ্র কর লিখেছেন, অশেষবাবু নিশ্চিন্ত দুপুরের ফাঁকে গেছেন নিজের বাসায়, আধ ঘন্টা আগে ফিরেছেন, একেবারে স্টেজে পৌঁছেই শোনেন সঙ্গীন ব্যাপার, নতুন গান তৈরি হয়েছে, সুর বসানো হয়েছে, দলকে শেখানোর পালাও শেষ। তাড়াতাড়ি যন্ত্রীকে সুর বেঁধে নিতে হলো। শেষে গাওয়া হলো সেই গান, থামাও রিমিকি ঝিমিকি বরিশন। ছায়া প্রেক্ষাগৃহে বর্ষামঙ্গল ছিল কবি জীবনের কলকাতায় শেষ বর্ষার গানের জলসা। কবির তখন ৭৬, আর জীবনের প্রথম বর্ষার গানটি লিখেছিলেন ১৫ বছর বয়সে, এই শহরে বসেই। স্মৃতির পটে জীবনের ছবি আঁকতে গিয়ে লিখেছেন প্রথম দিনের কথা। সেদিনও খুব মেঘ, মন কেমনের দুপুর পড়ে আসছে, গঙ্গার উপর থেকে সজল মেঘ ধীরে ধীরে সরছে জোড়াসাঁকোর ঠাকুর বাড়ির দিকে। রবি সেই মেঘলা দিনের ছায়া ঘন অবকাশের আনন্দে বাড়ির ভিতরে এক ঘরে খাটের উপর উপর হইয়া পড়িয়া একটা স্লেটে লিখলেন, গহন কুসুম কুঞ্জ মাঝে। লিখে লিখেই অদ্ভুত আনন্দ হচ্ছিল তার মধ্যে। দিন কয়েক পরেই বিদ্যাপতি গোবিন্দ দাসের ব্রজগাথার শব্দ সংকেতে লিখলেন জীবনের প্রথম বর্ষার গানটি, সাঙ্গন গগনে ঘোর ঘন ঘটা। কেবল বর্ষা। উপপর্যায় ২৬ থেকে ১৪০ নয়, গীতবিতানের পাতায় পাতায় চিত্রিত এমন অপূর্ব সব বাদল দিনের গানের ছবি। মেঘ ছায়ে সজল বায়ে, এমন দিনে তারে বলা যায়, কৃষ্ণ করি আমি তারেই বলি। নিভৃতে গান করতে করতেই ভিজে একসা বৃষ্টি নামে ময়না পাড়ের মাঠে। থই থই মনের দালান কোঠা, বৃষ্টির ছাটে লাগে গায়ে, হৃদি ভেসে যায় শ্রাবণ গাথায়। সে যুগে বালক কবির গান খুবই জনপ্রিয় ছিল। জ্যোতিরিন্দ্রনাথ সে সময় প্রতি রবিবার শিকারে যেতেন, সঙ্গে রবি লুচি তরকারি পাঠিয়ে দিতেন কবির নতুন বৌঠান। রবির বর্ষার গানের জনপ্রিয়তার আঁচ মিলে তার জ্যোতিদাদা স্মৃতি পাঠে। খাওয়া দাওয়া হইয়া গেলে খুব একটা ঝড় উঠিল। রাজনারায়ণ বাবু সেই সময় গঙ্গার ঘাটে দাঁড়াইয়া চিৎকার করিয়া আজি উন্মাদ পাবনে বলিয়া রবীন্দ্রনাথের নবরচিত একটি গান আরম্ভ করিয়া দিলেন। ক্রমে ক্রমে সকল সভ্যই তাহার সঙ্গে বিচিত্র অঙ্গভঙ্গি সহকারে দারুণ উৎসাহ করে সেই গানে যোগ দিলেন। জল ঝড়ের মাতামাতির চেয়ে আমাদের মাতামাতি তখন বেশি ছিল। একটু আগেই বৃষ্টি আরম্ভ হয়েছে, গুরু গুরু মেঘ ডাকছে, আকাশে বিদ্যুৎ রেখা, পদ্মার ঝোড়ো হাওয়ায় বোটের কেবিনে লেখার টেবিল টালমাটাল। বৃষ্টির খবর দিয়ে ২৬ বছরের রবি চিঠি লিখছেন বিলেত ফেরত ১৪ বছরের ভাইজি ইন্দিরাকে। লিখেছেন বর্ষার নতুন গানের কথা। সেই কবে জোড়াসাঁকোয় বসে মিঠে ব্রজগুলিতে লিখেছিলেন,
বাদর বরক্ষণ নিরদ গরজন, বিজুলি চমকন ঘোর, উপে খই কইছে আহত কুঞ্জে, নীতি নীতি মাধব মোর। বর্ষার মৃদু প্রতিবেশে লিখেছিলেন, মরণ রে তুহু মম শ্যাম সমান। একবার কালমৃগীয় নাটকের প্রয়োজনে গৌড় মল্লারে গহন ঘন ছাইল কবেকার সব কথা। চিঠি লিখতে লিখতে গহন অন্ধকারে দূরে শ্রাবণের উত্তাল রাত্রি নদী গর্ভের ঘন ঘোর বাদলের দিকে চেয়ে আছেন কবি। ইতিমধ্যে বিয়ে হয়েছে তার যশোরের দক্ষিণ ডিহির বেণীমাধব রায়চৌধুরীর কন্যা ভবতারিণীর সঙ্গে। গঙ্গার ধারে মোরান সাহেবের বাগান বাড়িতে বিদ্যাপতির গানের শ্রোতা নতুন বৌঠান চলে গিয়েছেন 84 এপ্রিলে। দুঃসহ হয়ে উঠেছে জোড়াসাঁকোর দালান দেউড়ি। সেই থেকে বুঝি বাইরে বাইরে ঘুরছেন কবি, হাজারিবাগ, বোম্বাই, শিলাইদহ। ইন্দিরাকে চিঠি শেষ, তবুও ফুরোচ্ছে না কবির কথা। ফের লিখছেন পুনশ্চ। বৃষ্টি ধোয়া বিকেলের কথা। আসল যে কথাটা বলতে গিয়েছিলাম সেটা বলেনি, ভয় নেই, আবার 4 পাতা জুড়বে না। কথাটা হচ্ছে, পয়লা আষাঢ়ের দিন বিকেলে খুব মুষলধারে বৃষ্টি হয়ে গেছে, ব্যাস। কুষ্টিয়ায় একদিকে শুরু করেছেন পাটের ব্যবসা, অন্যদিকে শিলাইদহে বসে বর্ষার গান লিখছেন। 1895 সেপ্টেম্বরে লিখলেন বহু বছর পরে বর্ষার নতুন গান, ঝড়ো ঝড়ো বরসে বাড়িধারা। ইন্দিরাকে ছিন্নপত্র লিখেছিলেন, মেঘের নিচে স্টিমারের ছাতে দাঁড়িয়ে মনে হলো চরাচর ঠিক তার মেঘরাগে গাঁথা নতুন গানের মতো। ঝরঝর বর্ষে বাড়িধারা, ফিরে বায়ু হাম্বা রবে, হাহা রবে, জনহীন অসীম প্রান্তরে, অধীর পদ্মা তরঙ্গে আকুলা, নিবিড় নীরদ গগনে। 2 বছর পরের এমন আরেক সেপ্টেম্বরের কথা। সেবার শিলাইদহ থেকে সাজাদপুর যাচ্ছিলেন কবি। বাইরে অবিশ্রান্ত বৃষ্টি হচ্ছে। বোটের মধ্যে কবি বুকে আঁকড়ে রেখেছেন গানের নোট বইখানা, মজুমদার পুঁথি। মাঝে মাঝেই তার পাতায় সোনা বাঁধানো পেন্সিলে লিখছেন নতুন গান, আর গানের পাশে লিখে রাখছেন ঝড় বাদলা, ঝড় বৃষ্টি, বোট টলমল মতো শব্দ। 7 দিনে লিখলেন 13টি 14টি গান। একটি বর্ষার গানও, হেরিয়া শ্যামল ঘন নীল গগনে। এরপরে 1909 সেও এক শ্রাবণের উত্তাল রাত। কবি শিলাইদহে পদ্মা বোটে। বৃষ্টির ছাটে ভিজে যাচ্ছে তার মস্ত রেশমের আলখাল্লা। নদী গর্ভের জল ভরা বাতাসে সেটা কেবলই উড়ছে। চশমায় জল লেগে কাজ দুটো ঝাপসা হয়ে এলো। বৃষ্টিমুখর রাত্রে তিনি গান ধরলেন, আজি ঝড়ের রাতে তোমার অভিসার, পরাণ সখা বন্ধু হে আমার। শেষ বিকেল বেনুকুঞ্জে আড্ডা জমিয়েছেন কবির গানের ভান্ডারী দিনু ঠাকুর। রয়েছেন কালিদাস নাগ, অমল হোম, আরো অনেকে। সদ্য চা পর্ব শেষ হয়েছে, কালবৈশাখীর মাতন শুরু হলো। সকলে ঠাঁই নিল দীনেন্দ্রনাথের ঘরের বারান্দায়। হঠাৎ দিনু ঠাকুর চিৎকার করে শালবনের দিকে আঙুল তুলে দেখলেন, ওই দেখো, ওই দেখো, রবিদা আসছেন। প্রবল ঝড়ের মধ্যে ছুটে আসছেন রবি ঠাকুর। স্মৃতি থেকে অমল হোম লিখেছেন, তার বেশবাস, তার শ্বশ্রু কেশ উঠছে। জোব্বাটা চেপে ধরেছেন বাঁ হাতে, আর ডান হাতে চেপে ধরেছেন চোখের চশমাটা। পাছে সুর ভুলে যান, তাই গাইতে গাইতেই আসছেন। কোন গান? অমল স্মৃতি। আর একটু এগিয়ে আসতে শুনতে পেলাম গলা ছেড়ে তিনি গাইছেন মেঘ মন্দ্রের সঙ্গে। তার কণ্ঠ উঠছে গর্জে, যেতে যেতে একলা পথে নিবেছে মোর বাতি। বারান্দাতে উঠেই বললেন, দিনু এই নে। ঘরে এসে বসে পড়লেন দীনেন্দ্রনাথের ফরাসে। দুজনের গানে গানে বাইরে তখন আকাশ আলো করে বৃষ্টি নেমেছে মুষলধারে। শিলাইদহ থেকে ফিরেও এমনই অজস্র ধারায় গান লিখেছেন রবীন্দ্রনাথ। ইতিমধ্যে 1905
পিতা দেবেন্দ্রনাথ দেহ রেখেছেন, তার আগেই চলে গিয়েছেন স্ত্রী মৃণালিনী, নিভে গিয়েছে কন্যা রেণুকা, পুত্র সমীর জীবনবাতি, বেঁচে নেই ভ্রাতুষ্পুত্র বলেন্দ্রনাথ। কেবল মৃত্যুর শোক নয়, সামাজিকভাবেও বিপর্যস্ত তিনি। ব্যবসা নিয়ে বিব্রত, বিদায় নেওয়ার কথা বলছেন। কবি সেই দীর্ণ দিনের কথায় সমীর সেনগুপ্ত লিখছেন, বিপুল ঋণভার তার মাথায়, পাটের ব্যবসার ব্যর্থতার দরুন ঋণ, শান্তিনিকেতন বিদ্যালয়ের জন্য ঋণ, এক জায়গা থেকে ধার করে অন্য জায়গায় ধার মেটাচ্ছেন। বড়বাজারের মতিচাঁদ নাকথারের কাছ থেকে 7% সুদে 40,000 টাকা ধার করে এনে তাই দিয়ে ঠাকুর কোম্পানির দেনা মেটাচ্ছেন। বন্ধুর বাবা তারকনাথ পালিতের কাছ থেকে ধার করে মারোবাড়ির দেনা মেটাচ্ছেন। নিজের শরীরও ক্লান্ত, রোগেও অত্যধিক পরিশ্রমে অবসন্ন। 1909 শিলাইদহ শান্তিনিকেতন মিলিয়ে লিখলেন 6টি গান। আজি শ্রাবণ গণ গহন মোহে, মেঘের পরে মেঘ জমেছে, আষাঢ় সন্ধ্যা ঘনিয়ে এলো, আজি ঝড়ের রাতে, আজ বাড়ি ঝরে ঝড়ো ঝড়ো, এবং এসো হে এসো সজল ঘন। গানে গানে গেঁথে তুললেন পরের বারের বর্ষামঙ্গল। চিত্ত আমার হারালো আমারে, যদি জাগালো আজি, আবার এসেছে আষাঢ়। সেই শ্রাবণেও চোখের জলে ভাসলো আশ্রম। মারা গেলেন কবির বন্ধু শ্রীশচন্দ্র মজুমদারের ছেলে ভোলা। মুঙ্গেরে ভোলার মামার বাড়ি বেড়াতে গিয়েই মারা গিয়েছিল সমী। সে সময় ছাত্র সুধীর রঞ্জন দাস লিখেছেন, জুন মাসের জ্যোৎস্নায় ধোয়া সেই কাল রাত্রির কথা। দেখি ভোলা বেহুশ হয়ে পড়ে আছেন এবং গুরুদেব তার পাশে একটা মোড়া না কিসের উপর স্তম্ভিত হয়ে বসে রয়েছেন, নির্নিমেষ চোখে ভোলার দিকে তাকিয়ে। ভোরবেলা ভোলাকে দাহ করে সকলে যখন আশ্রমে ফিরল, কবি ততক্ষণে শেষ করেছেন একটি নতুন গান, বর্ষার গান, আজ বর্ষার রূপ হেরি। ক্রমে তার গানে গানে ধরা পড়ছে বর্ষার বিচিত্র প্রতিবেশ। মেঘ সঞ্চার, নববর্ষা, বর্ষণ, কখনো বা শেষ বর্ষার বিরহ। 1912 লিখেছেন, উতল ধারা বাদল ঝরে। 1914 শ্রাবণ হয়ে এলো ফিরে। 1917 কাঁপিছে দেহলতা। 1920 আমার দিন ফুরালো ব্যাকুল বাদল সাজে। শ্রাবণের ধারার মতো গানের স্রোত যেন। পরের বছর ভরা বর্ষায় লিখেছেন, বাদল মেঘে মাদল বাজে, ওগো আমার শ্রাবণ মেঘের তিমির অবগুণ্ঠনে, এই শ্রাবণের বুকের ভিতর এবং মেঘের কোলে কোলে। লিখে লিখেই অধীর হয়ে উঠছেন কাজের মানুষদের গান শেখাতে। একবার জোড়াসাঁকোয় বিচিত্র বাড়ির পিছনে মঞ্চ বাঁধা কবি বর্ষামঙ্গলের পরিকল্পনা করেছেন। শান্তিনিকেতনে বর্ষামঙ্গলের সাফল্য দেখে কলকাতায় গানের দলকে এনেছেন কবি। মহলা দেখে আমাদের জানাচ্ছেন পুণ্য স্মৃতির পাথায় সীতা দেবী। সেদিন দেখি বিপুল মজলিস, শান্তিনিকেতনের গানের দল আসিয়া পৌঁছিয়াছে। নাটোরের মহারাজা সপরিবারে উপস্থিত, দর্শকও অনেক। রবীন্দ্রনাথের বসিবার ঘরেই প্রথম গান আরম্ভ হইল। মাঝে আচার্য জগদীশচন্দ্র বসু আসিয়া একবার মিনিট খানেকের মধ্যে ঘুরিয়া গেলেন। দেশে তখন অসহযোগ আন্দোলনের ঝড়ঝঞ্ঝা, তার মধ্যেই গান বাজনা অনেকে ভালো চোখে দেখেননি। এক চিঠিতে কবি প্রমোদ চৌধুরীকে লিখলেন, দেশের কর্তা ব্যক্তিদের কাছ থেকে হুকুম আসছে যে সময় খারাপ, অতএব বাঁশি রাখো, লাঠি ধরো। যদি তা করি তাহলে কর্তারা খুশি হবেন, কিন্তু আমার এক বাঁশিওয়ালা মিতা আছেন কর্তাদের অনেক উপরে, তিনি আমাকে একেবারে বরখাস্ত করে দেবেন যে। পরের বার 1922 কলকাতায় প্রথম টিকিট কেটে দেখল রবি ঠাকুরের বর্ষার গানের জলসা। প্রথম দিন 16 আগস্ট রামমোহন লাইব্রেরি, পরের দিন ম্যাডান থিয়েটার। টিকিটের দাম ছিল বক্স 50, 40 এবং 25 টাকা। এছাড়াও 5 টাকা, 4 টাকা, 3 টাকা, 2 টাকারও টিকিট ছিল। গ্যালারি 1 টাকা। সেবারও অনুষ্ঠানের জন্য পরপর গান লিখেছেন কবি অক্লান্ত। এই সকালবেলার বাদল আঁধারে শ্রাবণ মেঘের আধিক দুয়ার, বহু যুগের ওপার হতে ভোর হলো যেই শ্রাবণ সরবরি, একই গভীর বাণী এলো, বাদল ধারা হলো সারা, আজি হৃদয় আমার বৃষ্টি শেষের হাওয়া কিসের।
1935 জুলাই মাসে চলে গেলেন দিনু ঠাকুর। ভরা শ্রাবণে আবারও শোক নামল শান্তিনিকেতনে। সামনেই বর্ষামঙ্গল। কবি দিনুকে স্মরণ করে সুর দিলেন, কি বেদনা মোর সে কি জানো। সেবার কবির আহ্বান এসেছিলেন আলাউদ্দিন খান সাহেব। অনুষ্ঠানে তিনি বেহালা ও সরোদ বাজিয়েছিলেন। ছিলেন পুত্র আলী আকবরও। 38 আগস্ট মারা গেলেন গগন ঠাকুর। পুরনো সব বন্ধন যেন একে একে শিথিল হয়ে পড়ছে। কবির দুঃখ শোক, বাদল দিনের মেঘ যেন মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে তার নব নব বাদলের গানে। কেবল দেশ মল্লার, গৌর মল্লারের মতো বর্ষার রাগ নয়, প্রথা ভেঙে ভেঙে বৃষ্টির ধ্বনি গেঁথে দিচ্ছেন মিশ্র সাহানা, কেদারা, ইমন, বেহাগে, কখনো কাফি, পিলু বা হাম্বির খাম্বাজিও। বেলা যত পড়ে আসছে বাদলের গানের ঝুলি যেন পূর্ণ হয়ে উঠছে তার গানের মণিমুক্তয়। গাঁথলেন, আজ কিছুতেই যায় না মনের ভার, আজি বরিশন মুখরিত, মনে হলো যেন পেরিয়ে এলেম, জানি জানি তুমি এসেছো এ পথে। শান্তিনিকেতনের পত্রিকায় প্রকাশিত হচ্ছে, ছায়া ঘনাইছে মনে মনে এই শ্রাবণ বেলা। যেবারের কথা দিয়ে শুরু হয়েছিল, সেই 1939 সালে বর্ষামঙ্গল অনুষ্ঠানের মাঝপথে অসুস্থ হয়ে পড়লেন কবি। দিন কয়েক পরে ফের আয়োজন হলো বর্ষামঙ্গলের। এবার উদয়ন বাড়ির সামনে। কবি নাম দিলেন বাসি বর্ষামঙ্গল। অনুষ্ঠানের দিন কবিকে অনুষ্ঠান সূচি দেখাতে গেলেন শৈলজা রঞ্জন। কবি তাকে বললেন, এখনই যদি তোমাকে আরেকটি নতুন গান শিখিয়ে দিই, তাহলে সন্ধ্যার অনুষ্ঠানে ছেলে মেয়েদের দিয়ে গাওয়াতে পারবে কি? শুনে তখনই রাজি শৈলজা। নতুন লেখা, যাবে রিমিকি ঝিমিকি ঝরে ভাদরের ধারা, গানটা শিখিয়ে দিতে হেসে রবি ঠাকুর বললেন, এটা হলে তোমার প্রস্তাব মতো 16টি গান হয়ে যায়, 16 কলা পূর্ণ হয়। শৈলজা লিখেছেন, গানটি আমাকে শিখিয়েই শান্তিনিকেতন প্রেসে একবার যেতে বললেন। তখন গীতবিতান ছাপা হচ্ছিল। গান শিখে ফিরে যাচ্ছেন শৈলজা। হাওয়া দিচ্ছে জোর, বাতাসে বৃষ্টির গন্ধ, মেঘের অন্ধকারের ভিতর ঢেকে যাচ্ছে নিখিল। একটু পরে ঝমঝমাঝম বৃষ্টি। কবি দেখছেন আম্রকুঞ্জের বৃষ্টি ভিজছে, আশ্রম বালিকারা বৃষ্টির মর্মর ছিঁড়ে বাদরের বাতাসে ভেসে। তারও খুব ইচ্ছে করছে আবার আগের মতো বৃষ্টিতে ভিজতে, আকুল হয়ে। মৃত্যুর 11 মাস আগে লিখলেন শেষ বর্ষার গান, এসো এসো গো শ্যাম ও ছায়া ঘন দিন। দুদিন পরেই শান্তিনিকেতনের বর্ষামঙ্গল। তার উপরে লিখলেন বৃষ্টির শেষ বন্দিশ, শ্রাবণের বাড়ি ধারা বহিছে বিরাম হারা। তখন শরীর ভেঙে পড়েছে, হাঁটতে পারছেন না, হুইল চেয়ারে ঘুরছেন। বেশিক্ষণ কথা বললেও কষ্ট, কানে কম শুনছেন, চোখের দৃষ্টিও কমে এসেছে। দূরের জিনিস ভালো দেখতে পারছেন না, কেবল চেয়ে রয়েছেন অনিমিষে দূরে গগনে, জল ভরা শ্রাবণের মেঘের দিকে। নমস্কার। লেখাটার ঋণ থেকে গেছি। গীতবিতান রবীন্দ্রনাথ ঠাকুর, ছিন্নপত্র রবীন্দ্রনাথ, গীতবিতান কালানুক্রমিক সূচি প্রভাত কুমার মুখোপাধ্যায়, যাত্রাপথের আনন্দ ঘন শৈলজা রঞ্জন মজুমদার, রবি জীবনী প্রশান্ত কুমার পাল, পুণ্যস্মৃতি সীতা দেবী, রবীন্দ্র প্রসঙ্গ আনন্দবাজার পত্রিকা, সম্পাদনা চিত্তরঞ্জন বন্দ্যোপাধ্যায়, গীতবিতানের জগৎ সুভাষ চৌধুরী, দেশ 7ই আগস্ট। অসাধারণ লেখা। আমি পাঠ করলাম, হয়তো অনেকটা সময় লাগলো, কিন্তু আপনারা শুনে অনুভব করবেন রবি ঠাকুর বর্ষামঙ্গলের জন্য কিভাবে বর্ষার গানগুলো লিখেছিলেন। নমস্কার।